একদিন দীপিকা তার বাপের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে, কিন্তু এমন সময় সে তার শাশুড়ি মায়ের গলার আওয়াজ শুনতে পায়। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই হলো আসল বাড়ি, তখন আর বাপের বাড়ির কোনো মর্ম থাকে না। যেসব বৌমা কথায় কথায় বাপের বাড়িতে যাওয়ার কথা বলে তাদের মোটেই স্বভাব ভালো হয় না। সকালবেলা ঘুম থেকে উঠলাম, সংসারের সব কাজ ফেলে রেখে বাপের বাড়িতে চলে গেলাম, এটা তো বললেই হলো না। এদের বাপের বাড়ির লোকেরাও কেমন কি জানি, কিছুদিন হতে না হতেই মেয়েদেরকে বাপের বাড়িতে ডেকে পাঠায়, তাহলে বাপের বাড়িতেই রেখে দিতে পারতো, বিয়ে দেওয়ার কি দরকার ছিল? মা মনে হয় কথাগুলো আমাকেই বলছে, কারণ আমি বাপের বাড়িতে যাব শুনে মা কিছুতেই সহ্য করতে পারছে না। প্রত্যেকবার আমি যখন বাপের বাড়িতে যাব তখনই কোনো না কোনো একটা কাণ্ড বাঁধাই। দূর, আমার আর ভালো লাগে না। এই ভেবে দীপিকার আর বাপের বাড়িতে যেতে ইচ্ছা করে না। সে আবার শাড়ি পাল্টে বাড়ির পুরানো শাড়ি পরে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বিপাশা দেবী এমন ভান করতে শুরু করে যেন সে কিছুই বুঝতে পারছে না। কি ব্যাপার বৌমা, এই যে বললে তোমার মা নাকি তোমাকে বাপের বাড়িতে ডেকেছে, কি দরকার আছে? তাহলে তুমি আবার পুরানো শাড়ি পরে চলে আসলে কেন? বাপের বাড়িতে যাবে না? না মা, যাব না। আমি আমার বান্ধবী মালতীকে ফোন করে বলে দিয়েছি, মায়ের যা দরকার মালতী গিয়ে দেখে নেবে। আমার মা আসলে ব্যাংক থেকে টাকা তুলতে পারে না, বাবাও নেই, পিসির বাড়িতে গেছে, তাই মা ব্যাংক থেকে টাকা তুলে দেওয়ার জন্য আমাকে ডেকেছিল। যাক, ভালো হয়েছে। বাপের বাড়িতে গিয়েও বা কি করবে? তুমি বরং আমাকে 1 কাপ চা করে দাও আর কয়েকটা সিঙ্গারা ভেজে খাওয়াও। এই বলে শাশুড়ি মা নিজের ঘরে চলে যায়। দীপিকা বাধ্য হয়ে ঘর সংসারের কাজ করতে শুরু করে। সে তার শ্বশুর বাড়ির লোকেদের জন্য রান্না বান্না করে, ঘর বাড়ি পরিষ্কার করে, সবার ঘর ভালো করে গুছিয়ে রাখে, কিন্তু তার প্রতি কারোর কোনো খেয়াল থাকে না। এমনই একদিন দীপিকা যখন নিজের ঘর গোছায় তখন তার মা তাকে ফোন করে। কিরে, তোকে বলেছিলাম মনে আছে? আজকে সন্ধ্যাবেলা কিন্তু তোর মাসির ছেলে আমাদের বাড়িতে আসছে। ও এতদিন পর কানাডা থেকে আসবে, তাও আবার বউকে সঙ্গে নিয়ে তোর সাথে দেখা করতে চেয়েছে। তাই তুই কিন্তু বিকালবেলা জামাইকে নিয়ে চলে আসবি, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবি। তুমি তো ভালো করে আমার শাশুড়ি মাকে চেনো, আমার মনে হয় না উনি আমাকে সন্ধ্যাবেলা বাড়ি যেতে দেবে। আজকে আবার আমার ননদর বরকে নিয়ে আসছে, আমি কোনো মতেই বাড়ি যেতে পারবো না মা। আসতে পারবি না মানে? না না, এরকম বললে হয় নাকি? যখনই আমি তোকে ফোন করে নিমন্ত্রণ করি তখনই তোর শাশুড়ি তোকে বাপের বাড়িতে আসতে দেয় না, সেটা তো হয় না। ঠিক আছে, চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এই বলে রচনা দেবী ফোন রেখে বিপাশা দেবীকে ফোন করে। না না, আপনার মেয়ে যখন ইচ্ছে তখনই বাপের বাড়িতে যেতে পারে, আমি কেন আটকাতে যাব? আমি তো ওকে সবসময় বলি যে তুমি তোমার মায়ের বাড়ি থেকে ঘুরে এসো, কিন্তু ও তো শ্বশুর বাড়ি ছেড়ে নড়তেই চায় না। আসলে আজকে আমার মেয়ে জামাই আসবে তো, তাই আর কি। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, সন্ধ্যা হলেই আমি আপনার মেয়েকে পাঠিয়ে দেব। পারলে আপনিও আপনার মেয়ে জামাইকে নিয়ে আমার মেয়ের সঙ্গে চলে আসবেন। এই শুনে বিপাশা দেবী ফোন রেখে তার বৌমাকে বকাবকি করতে শুরু করে। আমি তোমার মায়ের কাছ থেকে এত কথা কেন শুনতে যাব? তুমি তোমার মাকে বলেছো যে আমি তোমাকে মায়ের বাড়িতে যেতে দিই না? তোমার মা আমাকে ফোন করে তোমাকে মায়ের বাড়িতে পাঠানোর কথা বলছে, এসব কিন্তু আমি দ্বিতীয়বার মেনে নেব না বৌমা। না মা, আমি তো আমার মাকে সেরকম কিছুই বলিনি। আপনার মেয়ে যেমন তার বরকে নিয়ে বাপের বাড়িতে আসছে, আমারও তো বাপের বাড়িতে যেতে ইচ্ছা করে। বলুন, তুমি আমার মেয়ের সঙ্গে তোমার তুলনা করছো? আমার মেয়ে 9 মাসে 6 মাসে একবার বাড়িতে আসে কিনা সন্দেহ। যাই হোক, এখন আর কিছু বলার নেই। তুমি সন্ধ্যাবেলা মায়ের বাড়ি থেকে ঘুরে আসবে। আর হ্যাঁ, এখন থেকে সব রান্না বান্না করে রেখে যাও। ভুলেও কিন্তু রাত্রিবেলা বাপের বাড়িতে থাকার নাম করবে না। এই কথা শুনে দীপিকা খুবই খুশি হয়, কারণ এতদিন পর সে নিজের মায়ের বাড়িতে যেতে পারবে। সে তখনই সবার জন্য রান্না বান্না করে রাখে। সন্ধ্যা হতে না হতেই সে মায়ের বাড়িতে যাওয়ার জন্য তার স্বামীকে ফোন করতে শুরু করে। না না দীপিকা, আমি আজকে যেতে পারবো না, কারণ আমার অফিসে অনেক কাজ আছে। তুমি বরং বাড়ির গাড়ি নিয়ে চলে যাও, রাত্রেবেলা ড্রাইভার আবার তোমাকে নিয়ে চলে আসবে, কেমন? রাজ কিছুতেই দীপিকার সঙ্গে নিজের শ্বশুর বাড়িতে যেতে চায় না, যার ফলে দীপিকা বাড়ির গাড়ি নিয়ে নিজের মায়ের বাড়িতে চলে যায়। এদিকে বিপাশা দেবীর মেয়ে এবং জামাই এসে উপস্থিত হয়। তারা যখন জানতে পারে দীপিকা নিজের মায়ের বাড়িতে গেছে, তখন তারা বিষয়টা মোটেই সহ্য করতে পারে না।
মা, তুমি আমরা আসবো জেনেও বৌদিকে বাপের বাড়িতে ছেড়ে দিলে। এখন আমাদেরকে চা সিঙ্গারা আলুর চপ কে বানিয়ে দেবে? তুমি সবসময় বৌদিকে নিয়ে একদম আদিক্ষেতা করবে না কিন্তু। সেই জন্যই তো ওর এত সাহস বেড়ে গেছে। আর তাছাড়া বৌদির বিয়ে হয়ে গেছে, তাই ও এখন ঘন ঘন বাপের বাড়িতে গিয়ে কি করবে? আরে তুই চিন্তা করিস না, ওকে কিভাবে ফিরিয়ে আনতে হবে আমি ভালো করেই জানি। বাপের বাড়িতে গিয়ে সবার সঙ্গে আনন্দ করা আমি বার করে দেব। অন্যদিকে দীপিকা মায়ের বাড়িতে গিয়ে দাদা, বৌদি এবং মায়ের সঙ্গে গল্প করে এবং ভালো ভালো খাবার খাওয়া দাওয়া করে। কিন্তু হঠাৎই শ্রাবন্তী তাকে ফোন করে ভীষণই বকাবকি করতে শুরু করে। বৌদি, তোমার তো দেখছি কোনো আক্কেল নেই। আমি বাড়িতে এসে দেখলাম মা একা একা বিছানায় পড়ে জ্বরে কাতরাচ্ছে। মায়ের শরীর খারাপ দেখা সত্ত্বেও তুমি নাচতে নাচতে বাপের বাড়িতে চলে গেলে। এত বাপের বাড়িতে গিয়ে কি করো তুমি? ভাগ্যিস আমি আর আমার বর সময় মতো এসেছিলাম, তাই মাকে ডাক্তার দেখাতে পারলাম। তা না হলে তো একটা অঘটন ঘটে যেত। সে কি, আমি যখন এলাম তখন তো মা পুরোপুরি সুস্থ ছিল, এখন হঠাৎ করে ওনার শরীর খারাপ হয়ে গেল? তা নয় তো কি, আমি মিথ্যা কথা বলছি? তুমি এখনই বাড়ি ফিরে আসবে, কারণ মায়ের শরীর কিন্তু খুব খারাপ বলে দিচ্ছি। তুমি যদি এখন বাড়িতে ফিরে না আসো তাহলে কিন্তু আমি দাদাকে ফোন করে বিষয়টা জানাতে বাধ্য হব। শ্রাবন্তী এই কথা বলে ফোন রেখে দেয়, যা শুনে দীপিকার খুবই খারাপ লাগে, কারণ সে খুব ভালো করে ননদের চাল বুঝতে পারে। তবুও সে বাধ্য হয়ে আবার তখনই শ্বশুর বাড়িতে ফিরে আসে। শ্বশুর বাড়িতে আসার পর সে তার শাশুড়ি মাকে মেয়ে এবং জামাইয়ের সঙ্গে জমিয়ে গল্প করতে দেখে, কিন্তু তার কিছু বলার থাকে না। যাক বৌমা, তোমাকে দেখেই আমি একটু সুস্থ হয়ে গেছি। যাও, আমাদের জন্য চা সিঙ্গারা আলুর চপ আর গরম গরম কচুরি ভেজে নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। তাছাড়া তুমি যে মায়ের বাড়িতে গেলে, তোমার মা আমাদের জন্য কোনো খাবার পাঠায়নি? আমি সবেমাত্র আধ ঘন্টা হয়েছে ওখানে গেলাম, তার মধ্যে আবার ফিরে চলে এলাম, সুতরাং আমার মা আমাকে খাবার দেওয়ার সুযোগই পায়নি। তাহলে আর বাপের বাড়িতে ঘুরতে গিয়ে কি করলে? কালকে আমার মেয়ে যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে যাবে তখন আমি আমার মেয়ের সঙ্গে ভালো ভালো খাবার পাঠিয়ে দেব, কিন্তু তোমার মা তো কিছুই করলো না। এই কথা শুনে দীপিকার খুবই খারাপ লাগে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন যখন রাজ ঘরে বসে ল্যাপটপে কাজ করতে ব্যস্ত থাকে তখন রাজ, মাকে কিন্তু কালকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, আর বাবার হাঁটুর ব্যথাটাও বেড়েছে, তাই তুমি কালকে আমার সঙ্গে ডাক্তারখানায় যাবে তো? আমি ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়েছি, আমি আর তুমি গিয়ে বাবা মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। না না, কালকে অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই আমি যেতে পারবো না। আর হ্যাঁ, কালকে আমার বস আর কলিগ আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে, আমি ইনভাইট করেছি। তাই তুমি বেকার বেকার কালকে মায়ের বাড়ি গিয়ে কি করবে? এই বাড়িতে তো অনেক কাজ আছে। আমি বরং বাড়ির চাকরকে পাঠিয়ে দিচ্ছি, ও গিয়ে তোমার মা বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবে, বুঝেছো? রাজ এই কথা বলে তার বউকে চুপ করিয়ে দেয়। এভাবেই সেবারও দীপিকার মায়ের বাড়িতে যেতে পারে না, যার ফলে দীপিকার বাবা মা মনে মনে খুবই কষ্ট পায়। এভাবেই দেখতে দেখতে প্রায় অনেকগুলো মাস পার হয়ে যায়, কিন্তু দীপিকা তার মায়ের বাড়িতে যাওয়ার সুযোগ পায় না। কোথায় বাপের বাড়িতে গিয়ে একটু আরাম করব, মা আমাকে রান্না করে খাওয়াবে, আমি একটু ফোন দেখবো, গেম খেলবো, বান্ধবীদের সঙ্গে গল্প করব, কিছুই হচ্ছে না। আমাকে এটা একেবারে চাকরানিতে পরিণত করেছে, আমার পার্সোনাল লাইফ একেবারে শেষ হয়ে গেছে। দীপিকা যখনই মায়ের বাড়িতে ঘুরতে যেতে চায় তখনই তার শ্বশুর বাড়ির লোকেদের একটাই কথা, মায়ের বাড়িতে গিয়ে কি করবে। দীপিকা কিছুতেই কাউকে বোঝাতে পারে না যে মায়ের বাড়িতে গিয়ে সে একটু শান্তিমতো শ্বাস নেবে এবং আরাম করবে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন দীপিকা রান্না বান্না করতে করতে মায়ের সঙ্গে ফোনে গল্প করে। না না মা, আমি যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নয়, তুমি তোমার ভাগের সব গহনা সম্পত্তির কাগজপত্র দাদার বৌদিকে দিয়ে দাও, কারণ বাপের বাড়িতে গিয়ে ওইসব কিছু নেওয়ার মতো আমার সময় নেই। আর আমার শ্বশুর বাড়ির লোকেরা তো অনেক বড় লোক, তাই ওদের গহনাগাটি সম্পত্তিরও কোনো চাহিদা নেই, আমার কিছু লাগবে না গো। দেখ, তুই ঠিক বলছিস তো, আজকে কিন্তু উকিল বাবু সব ভাগাভাগি ডেট দিয়েছে। তুই তো জানিস আমার নিজের ছেলে বলে কেউ নেই, তাই আমি সব তোর মাসির ছেলে আর ছেলের বউকে দিয়ে দেব। তুই যদি আসিস তাহলে কিন্তু খুব ভালো হবে। না না, আমার শাশুড়ি মা শিখিয়েছে শ্বশুর বাড়ি হলোই মেয়েদের আসল বাড়ি, তাই কথায় কথায় বাপের বাড়িতে যেতে নেই। তাছাড়া বারে বারে বাপের বাড়িতে গিয়েই বা আমি কি করবো বলো তো? আজকে তোমার সম্পত্তি গহনা যাই ভাগ হোক না কেন, আমি বাপের বাড়িতে যেতে পারবো না, কারণ এখন আমি আমার শাশুড়ি মা আর স্বামীর জন্য মাংস ভাত রান্না করছি, এটাই আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দীপিকা এই বলে ফোন রেখে দেয়, কিন্তু দীপিকার শাশুড়ি মা তার সব কথা শুনতে পায়।
তুমি তোমার মাকে ফোনে উল্টোপাল্টা কথা কেন বললে? তুমি কি বোকা নাকি? তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এসো, আর মা যা যা দেবে সবকিছু নিয়ে নাও। আমাদের রান্না বান্না করা, খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করো না, আমি আছি তো, সব দেখে নেব। পারলে তুমি বাপের বাড়িতে গিয়ে 2-1 দিন থেকে এসো, কোনো ব্যাপার না। মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে যাবে না তো কোথায় যাবে? যাও যাও, এখনই চলে যাও। সে কি মা, ভূতের মুখে রাম নাম? আপনি তো আমাকে বারে বারে বলেন মায়ের বাড়িতে গিয়ে আমি কি করব। আরে আগে যা বলেছি তাই বলেছি, কিন্তু এখন যখন তোমাকে আমি যেতে বলছি তুমি যাও। তোমারও তো বিশ্রাম দরকার। এবার থেকে তোমার যখন ইচ্ছা হবে তুমি মায়ের বাড়িতে গিয়ে আরাম করতে পারবে, তোমাকে আমি আটকাবো না। তোমার মা তোমাকে ভালোবেসে যা দেবে তুমি সব নিয়ে নেবে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে দীপিকা মনে মনে হাসতে শুরু করে, কারণ তার প্ল্যানটা একেবারেই সফল হয়। দীপিকা আর দেরি করতে চায় না, সে একেবারে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সোজা মায়ের বাড়িতে চলে যায়। যাই হোক, ওসব কথা বলে তুই বাপের বাড়িতে আসার সুযোগ তো পেয়েছিস, এটাই অনেক ব্যাপার। এখন কিছুদিন এখানে থাকবি, তারপর যাবি। হ্যাঁ নিশ্চয়ই, কারণ এখন তো ফিরে যাওয়ার প্রশ্নই আসছে না, কারণ আমার শাশুড়ি মা নিজের জালে নিজেই ফেসে গেছে। এভাবে দীপিকা বাপের বাড়িতে আরাম করে খাওয়া দাওয়া করে, বান্ধবীদের সঙ্গে গল্পগুজব করে। এভাবেই কিছুদিন মায়ের বাড়িতে কাটানোর পর সে শ্বশুর বাড়িতে ফিরে যায়। কিন্তু বিপাশা দেবী লক্ষ্য করে তার বৌমা সঙ্গে করে সোনা গহনা কিংবা কিছুই নিয়ে আসেনি, কিন্তু লজ্জার খাতিরে সে বৌমাকে কিছু বলতেও পারে না। কি ব্যাপার বৌমা, তোমার কি পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল? তোমার মা কি সব গহনা সম্পত্তি তোমার মাসির ছেলেকে দিয়ে দিয়েছে? না না, মাসির ছেলেকে দেবে কেন, সবকিছু আমারই আছে। কিন্তু কি বলুন তো, এখন তো বুঝতেই পারছেন এখানে চোরের উপদ্রব বেড়েছে, তাই আমি এই বাড়িতে কিছু নিয়ে আসিনি, সবকিছু বাপের বাড়িতেই রেখে এসেছি। কিছুদিন পর পর গিয়ে জিনিসপত্রগুলো দেখে আসবো, আপনি একদম চিন্তা করবেন না। দীপিকা এই কথা বললে তার শাশুড়ি মায়ের মুখ একেবারে ছোট হয়ে যায়। সেদিনের পর থেকে মায়ের বাড়িতে যাওয়ার কথা উঠলে দীপিকা মাঝে মাঝে নিজের ইচ্ছা মতো মায়ের বাড়িতে গিয়ে আরাম করে থেকে আসে। সঞ্চিতা দেবী তার 4 ছেলে সঞ্জয়, বিজয়, হেমন্ত এবং সুশান্তর সঙ্গে বাস করত। তারা খুবই ধনী ছিল। সঞ্চিতা দেবীর 4 ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। তাদের জীবন খুবই আরামদায়ক ও বিলাসবহুল ছিল। 4 ছেলে বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় সঞ্চিতা দেবী তার ছেলেদের জন্য মেয়ে দেখা শুরু করেছিল। সে ঘটক মশাইকে তার ছেলেদের জন্য সুযোগ্য, সুশীল, সংস্কারী মেয়ের সন্ধান করতে বলেছিল। 1 মাসের মধ্যেই তার সন্ধানের অবসান ঘটে। সঞ্চিতা দেবী তার ছেলের জন্য একই বাড়ির 4 মেয়েকে পছন্দ করেছিল। সঞ্জয় এবং বিজয় তাদের মায়ের পছন্দকে মেনে নিলেও হেমন্ত ও সুশান্ত তাদের নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবে বলে জানায়। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। সঞ্জয় আর বিজয় যখন আমার পছন্দকে মেনে নিয়েছে আমি খুবই খুশি। আর তোরাও তোদের পছন্দের মেয়েকে বিয়ে করেই সুখে থাকতে পারলে আমি খুব খুশি হব। চিন্তা করিস না, আমি তোদের 4 জনের বিয়ে একসঙ্গেই দেব। সঞ্চিতা দেবী পরের দিনই হরিপদ বাবুর বাড়িতে যায়। হরিপদ বাবু তার 4 মেয়ে তিতলি, পাখি, অপরাজিতা এবং বুলবুলির সঙ্গে বাস করত। হরিপদ বাবু খুবই গরিব ছিল। সে চাষাবাদ করে তার ঘর সংসার চালাতো। সে তার 4 মেয়েকে খুবই কষ্ট করে মানুষ করে তুলেছিল। তার 4 মেয়ে খুবই সংস্কারী ও সুশীল ছিল। তাই সঞ্চিতা দেবী হরিপদ বাবু 4 মেয়েকেই নিজের বাড়ির বৌমা করবে বলে কথা দিয়েছিল। দাদা, আসলে আপনার কাছে কিভাবে যে ক্ষমা চাইবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি আমার কথাটা রাখতে পারলাম না। আমি বলেছিলাম আপনার বাড়ির 4 মেয়েকেই আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব, কিন্তু আমার ছোট 2 ছেলে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করবে বলছে। তাই আমি আপনার বড় 2 মেয়ে তিতলি আর পাখির সঙ্গে আমার বড় 2 ছেলের বিয়ে দিতে চাই। আশা করছি আপনি আমার অসুবিধাটা বুঝবেন। না না দিদি, কোনো সমস্যা নেই। আপনি আমাদের মতো গরিব বাড়ির মেয়েকে নিজের বাড়ির বৌমা করবেন বলছেন, এটা তো আমাদের সৌভাগ্য। 4টে মেয়ের বিয়ে হচ্ছে না তাতে কি, 2টো মেয়ের তো হচ্ছে, আমি এতেই খুশি। আর তাছাড়া জোর করে তো আপনি আপনার ছেলেদের উপর কোনো কিছু চাপিয়েও দিতে পারবেন না, তাই না? আপনি আমাকে চিন্তামুক্ত করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা দাদা, আমি এবার আসি। আমার বাকি 2 ছেলের জন্য বিয়ের কথা বলতে যেতে হবে। সঞ্চিতা দেবী তার বাকি 2 ছেলে হেমন্ত এবং সুশান্তর দেখা মেয়েদের বাড়িতে যায়। সেখানে গিয়ে সঞ্চিতা দেবী বুঝতে পারে তার ছেলেদের পছন্দ করা 2 মেয়ে রিমি এবং লিপির বাবা মা খুবই বড় লোক। তাদের বাবা প্রেমেন্দ্র বাবু বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিক ছিল।
আমার মেয়েরা যখন আপনার ছেলেদের পছন্দ করেছে তখন এই নিয়ে আমার কোনো আপত্তি নেই। আর আপনাদের অবস্থাও তো মোটামুটি ভালোই। আপনারা গরিব হলে তখন নয় একটা আপত্তি ছিল। আসলে আমার মেয়েরা গরিব ঘরে গিয়ে থাকতে পারবে না, সেই ছোটবেলা থেকে এদের আরামবিলাসিতার জীবন কাটানোর অভ্যাস আর কি। এভাবে প্রেমেন্দ্র বাবু ইনডিরেক্টলি নিজেদের বড়াই করতে থাকে। সঞ্চিতা দেবী সবকিছু বোঝার পরেও চুপ করে থাকে, শুধুমাত্র তার 2 ছেলের কথা ভেবে। ঠিক আছে, তাহলে বিয়ের ডেটটা ফাইনাল করুন। আর হ্যাঁ, আমার 2 মেয়ের বিয়ে কিন্তু আমি খুবই ধুমধাম করে দিতে চাই, আপনারাও ধুমধাম করে করবেন। হ্যাঁ, আমারও তো ইচ্ছা আমার 4 ছেলের বিয়ে খুবই ধুমধাম করে দেওয়ার। আর আমি আমার 4 ছেলের বিয়ে একই দিনে দিতে চাই, একই দিনে একই জায়গায় বিয়েটা হোক, এটা আমার ইচ্ছা। আর আপনার কাছে আমার অনুরোধ বলতে পারেন। না না, আমার কোনো অসুবিধা নেই, আপনারা তাহলে বিয়ের আয়োজন শুরু করুন। আপনার 4 ছেলের বিয়ে একই সঙ্গে হচ্ছে তাহলে। এভাবেই সঞ্চিতা দেবী তার 4 ছেলের বিয়ের ফাইনাল কথা বলে বাড়িতে আসে। সঞ্চিতা দেবী তার বড় 2 ছেলে বিজয় এবং সঞ্জয়ের জন্য যাদেরকে পছন্দ করেছিল, অর্থাৎ তিতলি ও পাখির বাবা খুবই গরিব ছিল, সে একজন চাষি ছিল, তাই তার পক্ষে ধুমধাম করে তার মেয়েদের বিয়ে দেওয়া একেবারেই সম্ভব ছিল না। আর তাই জন্য সঞ্চিতা দেবী তাদের উপর কোনো কিছু জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টাও করেনি। অপরদিকে সুশান্ত ও হেমন্তর দেখা মেয়ে রিমি এবং লিপির বাবা খুবই ধনী ছিল, তাই তারা সবকিছুতেই নিজেদের প্রভাব প্রতিপত্তি কায়েম করার চেষ্টা করছিল। একদিন সঞ্চিতা দেবী তার ছেলেদেরকে বলে, এই যে তোদের হবু বউদের বলে দে যে বিয়ের দিন ওরা যেন 4 জনে একই রকমের লেহেঙ্গা পরে। একই লেহেঙ্গা পরার জন্য ওদেরকে একই সঙ্গে শপিং করতে যেতে হবে। ওদেরকে বলে দে ওরা যেন সবাই মিলে একসঙ্গে কেনাকাটা করে। সঞ্চিতা দেবীর কথা মতো তিতলি ও পাখি 2 গরিব বোন এবং রিমি ও লিপি 2 ধনী বোন একসঙ্গে শপিং করতে যায়। সেখানে গিয়ে রিমি ও লিপি অনেক দামি দামি লেহেঙ্গা পছন্দ করতে থাকে। এই দেখ লিপি, আমার এই লেহেঙ্গাটা পছন্দ হয়েছে। এই লেহেঙ্গাটা সত্যি খুবই সুন্দর, কি দারুণ দেখতে, তাই না বল? এই লেহেঙ্গাটার দাম খুবই কস্টলি ম্যাডাম, এটা আমাদের এখানকার সবচেয়ে দামি লেহেঙ্গা, এটা দাম পড়বে 2,63,000 টাকা। হ্যাঁ, আমি দামি লেহেঙ্গা সেটা তো বুঝতেই পেরেছি, কোনটা দামি জিনিস আর কোনটা সস্তা জিনিস সেটা আমি হাতে নিয়েই বুঝতে পারি। আর কি জানেন তো দাদা, আমাদের দামি দামি জিনিস পরার অভ্যাস আছে, সেই জন্য আমাদের চোখ দামি জিনিসের দিকেই যাবে, সস্তার দিকে যাবে না। কি বলিস লিপি, তোর পছন্দ হয়েছে তো? আর এই যে তোমরাও দেখো, এই লেহেঙ্গাটা তোমরা নিচ্ছ তো? হ্যাঁ দিদি, তোর পছন্দই আমার পছন্দ। আমরা তো সবাই একই লেহেঙ্গা পরবো, সবাইকে তো একই জিনিস পছন্দ করতে হবে। কি হলো তিতলি দিদি, পাখি দিদি, তোমরা কিছু বলছো না কেন? তোমাদের বুঝি এর চেয়েও দামি লেহেঙ্গা লাগবে? রিমি এবং লিপি তিতলি এবং পাখির পারিবারিক অবস্থার ব্যাপারে খুব ভালো মতোই ওয়াকিবহাল ছিল, তবুও তারা 2 বোন মিলে বারে বারে তিতলি ও পাখিকে ছোট করার চেষ্টা করছিল। না না, আমাদের তো এই লেহেঙ্গাটা পছন্দ হয়েছিল, এই লাল রঙের লেহেঙ্গাটা পরলে খুব ভালো দেখাবে। এই লেহেঙ্গাটার দাম খুবই কম, মাত্র 3,600 টাকা, আর এটা আমাদের এখানকার সবচেয়ে সস্তার লেহেঙ্গা। ও, তোমরা তাহলে এতক্ষণ ধরে এই সব লেহেঙ্গাগুলোর প্রাইস ট্যাগ দেখে দেখে কম দামি লেহেঙ্গাটা খুঁজে বের করলে? সত্যি তোমাদের গরিবদের স্বভাব খুবই বাজে। তোমরা আগে জিনিসের দাম দেখবে, তারপর সেটা নেবে কিনা ঠিক করবে, তাই তো? দেখো, তোমরা কিন্তু ভুলে যেও না আমরা ধনী ঘরের মেয়ে, আর তোমাদের গরিব ঘরের মেয়েদের মতো এই সস্তার লেহেঙ্গা আমরা পরতে পারবো না। হ্যাঁ একদম। আর শাশুড়ি মা চাই আমরা বিয়েতে 4 জন একই লেহেঙ্গা পরি, সেই জন্য তোমাদেরকেও আমরা যে লেহেঙ্গা পছন্দ করেছি সেটাই কিনতে হবে। আমরা কিন্তু সস্তার লেহেঙ্গা কখনোই পরবো না। আমাদের পক্ষে এত দামি লেহেঙ্গা কেনা কোনো মতেই সম্ভব নয়। তোমাদের বাবা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর আমাদের বাবা একজন চাষি, আমাদের মধ্যে অনেক তফাৎ আছে, আর আমরা সত্যি কথা বলতে কখনো দ্বিধাবোধ করি না। তোমরা তোমাদের পছন্দ মতো লেহেঙ্গা নিয়ে নাও, আমরা শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলে নেব। বাবা, সত্যি কথা বলে তুমি কি নিজেকে খুব বড় মনে করছো? বরং এখানে যারা যারা আছে তোমাদেরকে দেখে কিন্তু হাসছে। দেখো, তোমাদের টাকা পয়সার অভাব থাকলে আমাদের বলতে পারো, 2-4 লাখ টাকা দিয়ে তোমাদের সাহায্য করতেই পারি। তোমরা বললে এই লেহেঙ্গা দুটো আমি তোমাদেরকে কিনে দিতে পারি। না ধন্যবাদ, আমরা বিয়ে করলে এই কম দামি সস্তার লেহেঙ্গা পরেই বিয়ে করব। আর এটা তোমাদের কাছে কম দামি সস্তার লেহেঙ্গা মনে হতেই পারে, কিন্তু আমাদের কাছে এটা অনেক বেশি দামি। দাদা, আমাদের জন্য এই 2টো লেহেঙ্গা প্যাক করে দিন। ঠিক আছে, যাও যাও, এখন বেশি লেকচার দিচ্ছ তো। যখন স্টেজে আমাদের এই দামি দামি লেহেঙ্গার পাশে তোমরা দুজনে এই সস্তার লেহেঙ্গা পরে দাঁড়িয়ে থাকবে, তখন তোমাদেরই অপমান হবে। এই যে দাদা,
আমাদের জন্য দামি লেহেঙ্গা দুটো প্যাক করুন। এভাবেই ধনী ঘরের দুই মেয়ে এবং গরিব ঘরের দুই মেয়ে নিজেদের পছন্দ মতো এবং সামর্থ্য মতো আলাদা আলাদা লেহেঙ্গা কিনে নিয়ে চলে যায়। সঞ্চিতা দেবী ব্যাপারটা জানার পর কোনো রকমের রাগারাগি করে না, কারণ সে কারোর উপর কোনো কিছুই জোরপূর্বক চাপিয়ে দিতে পছন্দ করত না। দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। একদিন, এই দেখ বড়দা মেজদা, আমার শ্বশুর বাড়ি থেকে বিয়েতে পড়ার জন্য শেরওয়ানি পাঠিয়েছে। দেখ তো শেরওয়ানি কেমন হয়েছে। এটা আমার শেরওয়ানি আর এটা সুশান্তর। বাহ, খুব সুন্দর হয়েছে। দুটো শেরওয়ানি খুবই সুন্দর হয়েছে, তোদেরকে কিন্তু দারুণ মানাবে। হ্যাঁ, আমার বড়লোক শ্বশুর বাড়ি পাঠিয়েছে আর কি। এটার দাম দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে গেল। একটা শেরওয়ানির দাম 5 লক্ষ টাকা করে। আর দাদা, তোদের শ্বশুর বাড়ি থেকে তো শুনলাম তোদের জন্য জামা কাপড় পাঠিয়েছে। কোথায়, দেখা না দেখি। হ্যাঁ, এই তো, এটা আমার আর এটা বিজয়ের। আমাদের দুজনের এগুলো খুব পছন্দ হয়েছে। এত কম দামি শেরওয়ানি, ছি ছি ছি, ওদের কি লজ্জা বলে কিছু নেই নাকি? হবু জামাইকে এত কম দামি শেরওয়ানি কিভাবে পাঠালো ওরা? দেখেছো মা, তুমি নিজের পছন্দের মেয়ের সঙ্গে দাদাদের বিয়ে দিয়ে কি সর্বনাশটাই না করছো। তুমি তো দাদাদের শখ শান্তি গুলো সবটাই শেষ করে দিচ্ছ গো। কে বলেছে তোকে মা আমাদের সবকিছু শেষ করে দিচ্ছে? আমাদের এই শেরওয়ানি গুলো নিয়ে কোনো আপত্তি নেই। আর নাইবা তিতলি আর পাখিকে নিয়ে আমাদের কোনো অসুবিধা আছে। আমরা ওদের নিয়ে খুবই খুশি। এই বলে সঞ্জয় ও বিজয় রাগ করে সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন রিমি এবং লিপি দুজনে মিলে তিতলি ও পাখিকে যেভাবে অপমান করছিল, ঠিক অপরদিকে হেমন্ত এবং সুশান্ত তার বড় দাদা এবং মেজ দাদাকে অপমান করার চেষ্টা করছিল। কোন রকম ভাবে তাদের 4 জনের বিয়েটা সম্পন্ন হয়। বিয়ের পর, শাশুড়ি মা, আমরা 2 বোন কিন্তু সোনার উপর তৈরি পালকিতে করে যাব। আমাদের বাবা খুবই শখ করে আমাদের জন্য সোনার উপর পালকি তৈরি করেছে, আর আমরা এতে করেই বিদায় হয়ে শ্বশুর বাড়িতে যাব। আর এই যে তোমরা, তোমাদের পালকি কোথায়? তোমাদের পালকি তো দেখতে পাচ্ছি না আমরা। না, আমাদের পালকি নেই। আসলে শাশুড়ি মা, আমাদের বিয়ের কেনাকাটা করতে গিয়ে আমার বাবা একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। পালকি তৈরি করার মতো বা গাড়ি ভাড়া করার মতো টাকা আমার বাবার কাছে ছিল না। তাই জন্য আমরা এই ঠেলাগাড়ি করেই শ্বশুর বাড়িতে যাব। আর এই ঠেলাগাড়ি আমাদের বাবা নিজেই ঠেলে নিয়ে যাবে। আর আমাদের জন্য এটা সোনার উপর পালকি চেয়ে কম কিছু নয়। তিতলির কথা শুনে রিমি এবং লিপি হো হো করে হেসে ওঠে। তারা আরো একবার তিতলি ও পাখিকে অপমান করার চেষ্টা করছিল। এই দেখে সঞ্চিতা দেবী পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য বলে, তোমরা সোনার উপর পালকি করে বিদায় হবে নাকি ঠেলাগাড়ি করে বিদায় হবে, আমার কোনো আপত্তি নেই। তোমাদের যা ভালো লাগে তোমরা সেটাই করো। আমার কাছে আমার 4 বৌমাই সমান। সঞ্চিতা দেবীর কথা শুনে রিমি এবং লিপির মুখ বন্ধ হয়ে যায়। একদিকে রিমি ও লিপি সোনার উপর তৈরি পালকিতে গিয়ে উঠে বসে, অন্যদিকে তিতলি ও পাখি তাদের বাবার সবজি বিক্রি করা ঠেলাগাড়িতে গিয়ে উঠে বসে। একসঙ্গে ধনী বাড়ির 2 মেয়ে এবং গরিব বাড়ির 2 মেয়ের যাত্রা শুরু হয়। রাস্তায় যেতে যেতে তিতলি ও পাখির বাবা খুবই অসুস্থ হয়ে পড়ে, তাই তাদের শ্বশুর বাড়িতে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। অন্যদিকে রিমি ও লিপি অনেক আগেই শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছিল। যাক, শেষ পর্যন্ত তাহলে তোমরা পৌঁছালে। বাবারে বাবা, তোমাদের ঠেলাগাড়ি তো কচ্ছপের থেকেও স্লো। আমি তো ভেবেছিলাম তোমরা হয়তো আজকে শ্বশুর বাড়িতে আসবেই না। মা, আজকে তোমার জন্য আমরা আমার শ্বশুর বাড়ির লোকের কাছে ছোট হলাম। আমরা 2 ভাই ছোট হলাম। এটা ঠেলা গাড়িতে করে এসেছে। এই ঠেলা গাড়ি দেখে আমার শ্বশুর বাড়ির লোকজন কত হাসাহাসি করেছে তোমরা জানো? এই যে, তোমাদের কি একটু লজ্জা বলে কিছু নেই? তোমরা ঠেলা গাড়ি করে শ্বশুর বাড়ি থেকে এসেছো। তোমাদের বাবা মা কি এতটাই গরিব? হ্যাঁ, চুপ কর তোরা। আমি অনেক দিন থেকে সহ্য করছি। এই ঠেলাগাড়ি করে আমার 2 বৌমা শ্বশুর বাড়িতে এসেছে বলে তোদের খুব অপমান হয়েছে, তাই না? আজ থেকে 30 বছর আগে তোদের বাবা যখন ঠেলাগাড়ি চালাতো, ঠেলাগাড়ি করে তোদের বাবা যখন ফল বিক্রি করতে যেত, তখন তোদের সম্মানে লাগতো না? তখন তোদের অপমান হতো না? ঠেলাগাড়ি করে তোরা ছোটবেলায় স্কুলে গেছিস, তখন তোদের কিছু মনে হতো না? তোদের বাবা কত পরিশ্রম করে তোদেরকে এই জায়গায় পৌঁছেছে। এই ঠেলাগাড়ি করে ফল বিক্রি করে তোদেরকে ভালো কলেজে স্কুলে ভর্তি করেছিল। আজকে তোরা বড়লোক হয়ে গেছিস বলে এভাবে গরিবদের ছোট করছিস? হ্যাঁ মা, একদম ঠিকই বলেছে। আমরা এখন বড়লোক হয়ে গেছি ঠিকই, কিন্তু আমাদের দুঃখের দিনের কথা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। তিতলি আর পাখির বাবা একজন চাষি। উনি একজন চাষি হয়ে যতটা সামর্থ্য ওনার মেয়েদের জন্য ততটাই করেছেন, আর তোরা ওনাদের ছোট করছিস। আজকে আমরা হঠাৎ করে যদি বড়লোক না হতাম, যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনায় আমরা গরিব হয়ে যাই, তখন তোরা কি করবি বল? আর একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ধনী হোক কিংবা গরিব, আমার কাছে আমার 4 বৌমাই সমান। আমার বাড়িতে কেউ কাউকে অপমান করবে, এটা আমি সহ্য করতে পারবো না। তোমরা যদি আমার বাড়িতে আমার গরিব বৌমাদের সঙ্গে মানিয়ে থাকতে পারো,
তাহলে এখানে থাকো, আর না হলে তোমরা দুজনে এখনই তোমাদের ধনী বাবার বাড়িতে চলে যেতে পারো। সঞ্চিতা দেবীর কথা শুনে হেমন্ত, সুশান্ত এবং রিমি ও লিপির মাথা নত হয়ে যায়। তারা সবাই সঞ্চিতা দেবীর কাছে ক্ষমা চায়। সেই সঙ্গে তিতলি ও পাখির কাছেও তারা ক্ষমা চায়। সঞ্চিতা দেবী সবাইকে মন থেকে মেনে নেয়। সবাই পরের দিন থেকে খুবই হাসি খুশি জীবনযাপন করতে থাকে।